যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটা যাত্রা শুরু করতে চেয়েছিলাম সেই আকাঙ্ক্ষার পথে আমরা হাঁটছি না বলে এটা খুব পরিষ্কার করে মনে হচ্ছে। মানে কোথায় সেই ব্যত্যয়টা আপনি দেখছেন? একটা প্রথম ব্যত্যয় হচ্ছে, আমি আবারও বলি, প্রথম ব্যত্যয় হচ্ছে সেটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে একটা অরাজনৈতিক সরকার ছিল, তার আসলে দায়বদ্ধতার জায়গাটা ভিন্ন, কিন্তু তারপরেও নিশ্চয়ই জবাবদিহিতার জায়গায় আসবে। সেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের 3 দিন আগে একটা সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার সাথে একটা চুক্তি করে গিয়েছে, যে চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব বলেন, যে চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক যাত্রা বলেন, যে চুক্তি বাংলাদেশের স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার কথা বলেন, সব কিছুর বিরোধী। এবং এই চুক্তির যদি সময় ছিল 9 মে পর্যন্ত, সরকার গঠন করেছে যে তখন পর্যন্ত 9 মে পর্যন্ত সময় ছিল, এবং আমরা ততদিনে সরকারকে জানিয়েছি, সংসদকে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু তারা নেয়নি। 9 মে পর্যন্ত এই চুক্তি সম্পর্কে বাংলাদেশ সরকারের একটা মতামত দেওয়ার সুযোগ ছিল, তারা বাংলাদেশের পক্ষে সেখানে দাঁড়ায়নি। এবং একটি বিষয় হচ্ছে যে সরকারের যখন যাত্রাটা শুরু হয়, আমি একটা জিনিস একটু দেখি, সেটি হচ্ছে যে আপনি যে পররাষ্ট্রমন্ত্রী একজন করলেন বাংলাদেশ, এটা সে একজন সম্পূর্ণ অরাজনৈতিক, কোনোদিন বিএনপির রাজনীতির সাথে ছিল না, সে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে উপদেষ্টার দায়িত্ব পালন করলেন এবং সেই বিতর্কিত মানুষকে সে পররাষ্ট্রমন্ত্রী করে যাত্রা শুরু করলেন। এই যে যাত্রাটা শুরু করলেন, এটি গেল একটা সামগ্রিক সরকার গঠনের বিষয়, চুক্তির বিষয়। তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ সরকারের। হ্যাঁ, আমেরিকার প্রেসক্রিপশনে কি তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব তাই তো মনে হচ্ছে, কারণ হচ্ছে যে আমেরিকার প্রেসক্রিপশনে করেছে, কারণ এই চুক্তি যখন মানে করা হয়েছিল সেই সভাতে সে ছিল, সেই প্রক্রিয়ার মধ্যে সে ছিল, এবং সেই এসে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং খুবই সুনির্দিষ্টভাবে আমি বলতে চাই, আমরা মনে করি এটা সেই ধারাবাহিকতায়, সেই অন্তর্বর্তীকালীন সরকার যেটা শুরু করে দিয়েছিল, বিএনপি সরকার সেই ধারাবাহিকতাটা বজায় রাখছে। এটি খুবই মানে দুঃখজনক এবং হতাশাজনক, এবং অবশ্যই এটি মানে প্রতিবাদ করার মতো একটি বিষয়। এটি একটি বিষয়। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যে জনজীবনের নিরাপত্তাটা নিশ্চিত হয়নি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এক হচ্ছে যে 5 আগস্টের পরে বাংলাদেশে 5 আগস্টের সময় মানে পূর্ববর্তী 5 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, রাজপথে আন্দোলনকারীদের এই যে গণহত্যাটা হয়েছে, এবং তারপরে কিন্তু 5 আগস্টের পরে দীর্ঘদিন ধরে এদেশের পুলিশের উপরে, পুলিশ প্রশাসনের উপরে নানা ধরনের হামলা এবং হত্যার শিকার তারা হয়েছে আর কি। যার হওয়ার কারণে যেটা হয়েছে যে মনস্তাত্ত্বিকভাবে এটা হওয়াটা খুব স্বাভাবিক, যে তারা এক ধরনের মানে দুর্বল পরিস্থিতিতে, এবং এই যে স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে দলীয়করণের মধ্য দিয়ে এদের একটা মানসিক দুর্বলভাবে তৈরি করে দিয়ে গেছিলো আমাদের প্রশাসনগুলোতে, সেই জায়গাটা কিন্তু বজায় রয়েছে। সেই জায়গাটা থেকে আমরা দূর হতে পারিনি। পুলিশ এখনো মানুষের পক্ষে মানে এসে সহজে শক্তি নিয়ে যেতে পারছে না, এটি একটি বিষয়। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে বাংলাদেশের তো আইন আদালত স্বাধীন বলে কোনো বিষয় ছিল না, আপনারা জানেন, এবং এটা কিন্তু বিএনপি নেতৃবৃন্দ বারবার বলে যে হাজার হাজার ভুয়া মামলা হয়েছে, হত্যা মামলা, এবং হত্যা মামলার 5 জন আসামি যদি সঠিক থাকে, একজন আসামি যদি ভুয়া থাকে, একজন আসামির কারণে ওই সঠিক বিচারটা নাও হতে পারে। এই মানে জুলাইয়ের পরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বিভিন্ন ইন্টেনশন থেকে, ব্যক্তিগত ইন্টেনশন, পলিটিক্যাল ইন্টেনশন, হাজার হাজার মানুষ মানে ভুয়া মামলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের নামে। সেই জায়গাগুলো কিন্তু নিরসন ঘটাতে হবে। আমি যদি মনে করি যে আমার প্রতিপক্ষ, তাদেরকে এই পথে রেখে বাংলাদেশকে সঠিক পথে নিতে পারবো, সেই জায়গাটা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের একটি বক্তব্য দিয়েছিলেন যে ভুয়া মামলাগুলো কিংবা প্রতিহিংসামূলক মামলাগুলোকে তদন্ত করার জন্য জেলা পর্যায়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু এটার আর কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। স্বরাষ্ট্রমন্ত্রী কি স্টেটমেন্ট দিলেন, প্রাইম মিনিস্টার কি প্রেস কনফারেন্স করলেন, অথবা কি বললেন, সেগুলো কিন্তু আসলে মানুষ খুব একটা আস্থায় সবসময় নেয় সেটা না। ওটা মানুষ শুনে এবং ওটার সাথে বাস্তবতাটাকে হচ্ছে মিলিয়ে দেখে, সেই জায়গাটাই হচ্ছে যে, এবং দেখেন এখন আবার এই যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করা, সবকিছু মিলিয়ে বাজারের বিষয়টা, সেটা ব্যবস্থাপনা, টোটাল বিষয়টার জায়গা থেকে যে আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে, এই আজকেও দেখলাম 843 জনের তালিকা নিশ্চিত হওয়া গিয়েছে। 843 জন মানুষ যে প্রায় মানে 10, 15, 14 দিনে জীবন দিয়ে দিল, তার আগে যারা গিয়েছে তো তারাও, সেই আকাঙ্ক্ষার জায়গাটা আমরা মনে হচ্ছে আমরা হাঁটা শুরু করতে পারিনি। এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের মানুষের জন্য, যে একটা সময় পরে মানুষ মানে ক্ষোভে উত্তাল হয়, পরিবর্তন হয়, তারপরে কিছুদিন একটা স্বপ্ন থাকে, একটা আশা মানে জাগ্রত থাকে,
তারপর আবার আমরা সেই পুরনো পথে হাঁটা শুরু করি। এই জায়গাটা হচ্ছে, এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ব্যাপকভাবে জঙ্গি বলেন, তারপর হচ্ছে সন্ত্রাসীরা বলেন, তারা যে জামিন পেয়ে গেল, তারা যে মানে মুক্ত হয়ে গেল, এবং এই যে অস্ত্রগুলো লুট হয়েছিল এবং এই অস্ত্রধারীরা যাদের বিরুদ্ধে অস্ত্রের মামলা ছিল তারা যে মুক্ত হয়ে গেল এবং তারা যে এখন প্রকাশ্যে বাংলাদেশে রয়েছে বিভিন্নভাবে, সেই ইনফরমেশন নিশ্চয়ই আপনাদের কাছে আছে। এই বিষয়গুলোকে মানুষকে ভীত করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আতঙ্কিত, জনজীবনের নিরাপত্তা নিয়ে। এই অস্ত্রের বিষয়টা নিয়ন্ত্রণ করতে হবে, এবং নারী নির্যাতন বলেন, খুন বলেন, এই বিষয়টা তো যে কোনো সময় আপনি মানে সময়ের তুলনায় যদি আপনি চিন্তা করেন ফ্রেমে ফেলে আপেক্ষিকভাবে আনুপাতিকভাবে এই সময়ে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। সেই তুলনায় আমরা কোনো কার্যকর সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না, মানে একই পথে হয়তো হাঁটছি আর কি। এই জায়গাটা খুব দুঃখজনক।